নমস্কার, আমি দেবাশিস। এখন আমার খবর নিউজ ইভিনিং। প্রথমেই হেডলাইন্স এক নজরে। দীর্ঘ 5 বছর পর এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু হেরিটেজ টয় ট্রেনের। শুক্রবার শিলিগুড়িতে শুরু হলো আম উৎসব। নবাবদের আম কাহিনী শোনাচ্ছেন ওয়াসেদ আলী। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে শনিবার সভা ডাকল শিলিগুড়ি পুরসভা। স্মারকলিপি দিল তৃণমূল। ভোট আসে ভোট যায়, তবু জল সরে না ফুলবাড়ি বাঁশবাড়ির। এখন খবর বিস্তারে। দীর্ঘ প্রায় 5 বছর পর নিউ জলপাইগুড়ি বা এনজিপি থেকে পাকদণ্ডী বেয়ে পাহাড়ে উঠল হেরিটেজ টয় ট্রেন। শুক্রবার সকালে অনাড়ম্বরভাবেই হেরিটেজ টয় ট্রেন যাত্রা শুরু করে মাত্র 7 জন যাত্রী নিয়ে। এর মধ্যে একজন বিদেশি পর্যটক ছিলেন। দীর্ঘ প্রায় 5 বছর পর হেরিটেজ টয় ট্রেনের এই যাত্রা শুরুর দিনে এত কম যাত্রী কেন তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ, রেল কর্তৃপক্ষ সেভাবে এই অনুষ্ঠান নিয়ে কোনো প্রচার করেননি বলেই মাত্র 7 জন যাত্রী ছিল শুক্রবার। অভাব অভিযোগ থাকলেও অবশেষে টয় ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া সব মহলেই। সব থেকে বেশি খুশি ট্যুর অপারেটররা। এখন ভরা পর্যটন মৌসুম তো বটেই, তাছাড়া সামনের পুজোতে টয় ট্রেনকে ঘিরে আবার পাহাড়ে দেশ বিদেশের পর্যটকদের ব্যাপক সমাগম হওয়ার ব্যাপারে বিশেষ আশাবাদী ট্যুর অপারেটররা। हाँ, मैं जंगल सफारी के लिए आया था तो पता चला, आप लोगों से ही पता चला कि वो ट्रेन कैंसिल हो गया है और ये ट्रेन दार्जिलिंग जा रही है। तो मैं सोच रहा हूँ, मैंने वो टिकट कैंसिल किया, अब मैं करसियंग जाके वापस आऊँगा, क्योंकि घर से निकल गए हैं तो ऐसे बिना जर्नी के वापस नहीं जाना चाहते, इसलिए आया था। দেখুন, পর্যটন শিল্প মহল থেকে আমরা এটাকে স্বাগত জানাই। প্রথম কথা, 5 বছর পরে চালু হচ্ছে একটা বড় হেরিটেজ, আমাদের গর্ব। এখানকার এতদিন ধরে বন্ধ পড়েছিল এবং আমরা খুব আশাবাদী এবং আমাদের বিশ্বাস যে এটা রেগুলারভাবে এখন চলবে এবং হয়তো সিআরএস সিস্টেমেও, মানে রিজার্ভেশন সিস্টেমেও টিকিট পাওয়া যাবে আগামী দিনে। সেটা রেলের ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত। আর তার সঙ্গে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আগামী পুজোর পর্যটন মরশুম আসছে, যেখানে প্রচুর বিদেশি পর্যটক আসে এবং তাদের অন্যতম আকর্ষণ হচ্ছে টয় ট্রেন। এবং আজকাল যারা দেশি পর্যটক ও দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন, তারা কিন্তু টয় ট্রেনটা চড়তে চায়। তারা এই পরিষেবার থেকে এতদিন ধরে তাদের উপেক্ষিত ছিল এবং আমরা আশাবাদী যে এই পরিষেবা পেলে এই যে হেরিটেজ, এই যে ইউএসপি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার পর্যটনের ক্ষেত্রে, সেটা অনেক বেশি আগামী দিনে এখানে পর্যটককে আসতে উদ্বুদ্ধ করবে এবং প্রচুর পর্যটক এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টানেই এখানে আসবে। 2010 সালে গয়াবাড়ি ও তিনধারিয়ার মাঝে ব্যাপক ধসে টয় ট্রেনের লাইন খাদে চলে গিয়ে টয় ট্রেন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও এই লাইন ও সড়কপথ মেরামত সম্ভব হচ্ছিল না। বিদেশি প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারদের সাহায্যে এই ধস বিধ্বস্ত এলাকা ঠিক করে টয় ট্রেনের লাইন মেরামত করা হয়। দ্রুত এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চালু করতে রেল কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছিল, কেননা ইউনেস্কো জানিয়ে দিয়েছিল দ্রুত এই পথে টয় ট্রেন চালু না করা হলে হেরিটেজ শিরোপা হারাবে টয় ট্রেন। হেরিটেজ শিরোপা ধরে রাখার তাগিদেই অবশেষে প্রায় 5 বছর পর এনজিপি থেকে চালু হলো হেরিটেজ টয় ট্রেন। ये लगभग 4.5 साल के बाद डायरेक्ट ट्रेन सर्विस रेस्टोर हुआ है और अभी चूंकि मानसून है, ये हम लोग 5-2-5-4041 करके इसको स्टार्ट करेंगे आफ्टर मानसून। तो तब तक ये स्पेशल करके चलेगी और पैसेंजर सर्विस आज से रेस्टोर होगी। मेजर लैंडस्लाइड गयावारी महानदी के बीच जो रेस्टोर हुआ है 13-12-14 में, और उसके बाद हम लोग ट्रायल चलाए हैं और आज से अप्रूव ट्रेन हम लोग चलाएंगे। ये ट्रेन परमिशन मिल गया है और हम लोग यहाँ से डायरेक्ट ट्रेन सर्विस चालू कर रहे हैं पैसेंजर के लिए। नहीं, पैसेंजर सर्विस में भाड़ा नहीं बढ़ाया है। डीएचआर का जो स्पेशल ट्रेन है उसमें कुछ भाड़ा इन्हेंस किया गया है और जितने भी टूरिस्ट है उसको बहुत उत्साह के साथ उस फेयर को दे रहे हैं और पहले से भी बहुत हमारा टूरिस्ट आ रहे हैं। শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হলো 3 দিনের আম উৎসব ও গ্রামীণ পর্যটন বাজার। মডেলা কেয়ারটেকার স্কুলের উদ্যোগে সিটি সেন্টারে এই উৎসবের প্রধান ভাবনা আমের মধ্যে দিয়ে আমাদের সমাজ জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা ও এলাকাভিত্তিক বিভিন্ন শিল্পের প্রসার ঘটানো। রূপ, রস ও গন্ধে আমের জনপ্রিয়তা ব্যাপক। এই উৎসবে দেখা যাবে বিরল প্রজাতির আম। অসংখ্য স্টলে সাজিয়ে রাখা হয়েছে হরেক প্রজাতির আম, যার অনেক নাম আমরা জানিই না। ফলে সেই সব আমের স্বাদ গন্ধ আমাদের কাছে অপরিচিত। আমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আনারসের প্রসার ঘটাতে এবারে উৎসবে হাজির হয়েছেন বিধাননগরের বিশিষ্ট আনারস চাষি অরুণ মণ্ডল। এখানেই আম উৎসবের বড় সার্থকতা। ব্যস্ত তরুণ প্রজন্মকেও আকর্ষণ করছে আম উৎসব। আম নিয়ে অনেক গল্পগাথা রয়েছে, জড়িয়ে রয়েছে স্বাধীনতার আগে আম নিয়ে নবাবদের অনেক গল্প।
তারাও নিজেদের মতো করে আম নিয়ে গবেষণা করেছেন। আমে আকর্ষণীয় গন্ধ আনা নিয়ে নবাবরা অনেক পরীক্ষা নিরীক্ষা করতেন। আম নিয়ে সেরকম অনেক অজানা তথ্য নিয়ে এই আম উৎসবে এসেছেন মুর্শিদাবাদের আম চাষি মোহাম্মদ ওয়াসেদ আলী। আজকে বিভিন্ন বাগানে এক একজন নবাব এক একটা মানে আমের সৃষ্টি করেছে বিভিন্ন বাগানে। 100 আমের মধ্যে প্রায় 119টা আমের গাছকে একটা জায়গায় একত্রিত করেছে রাইস মিল, এবং তার সেই বাগানটা এখন এক্সিস্টিং আছে। সম্ভবত কোনোদিন না কোনোদিন এটা শেষ হয়ে যাবে। আমাদের নতুন একটা পার্ক হচ্ছে, অনেক কোটি টাকা খরচা করে মতিঝিলে। আমি প্রস্তাব দিয়েছি ডিএমকে যে আপনি প্রত্যেকটা আম গাছের একটা করে চারা ওখানে লাগান, যাতে আমরা ঐতিহ্য মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী আমগুলো যেন সেখানে থাকে। উত্তরবঙ্গে কয়েকটা জিনিস খুব ভালো হয়। এরপর আনারস আমরা এর আগে উৎসব করেছিলাম, এবং আমরা আগামী দিনে আমাদের কমলা লেবু, আমাদের টমেটো, আমাদের আদা, কাঁচা লঙ্কা, এগুলো আমরা ভাবছি ফেস্টিভ্যাল করার শিলিগুড়ি জলপাইগুড়ি ডেভেলপমেন্ট অথরিটির মাধ্যমে। এবং আমরা চাইছি যে আগামী দিনে আমাদের উত্তরবঙ্গের যে সকল সবজি ফল ভালো হয় সেগুলো বিশ্বর বাজারে তুলে ধরা, এবং আজকে ম্যাঙ্গো ফেস্টিভ্যালের মাধ্যমে আমি সে কথাই মানুষকে তুলে ধরেছি। এটার বিশেষত্ব হচ্ছে আমরা আমকে সামনে রেখে, এটা ফোর্থ এডিশন, গ্রামীণ যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গ্রামীণ লেভেলে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সেইটাকে একটা স্টেজের মধ্যে, একটা প্ল্যাটফর্মের মধ্যে সবাইকে নিয়ে তুলে ধরাটা হচ্ছে আমাদের মেজর উদ্দেশ্য। টোটাল 28টা অর্গানাইজেশন আমাদের সাথে ছিল। এই বছর আমরা এই সাস্টেনেবল মুভমেন্টে 45টা অর্গানাইজেশনকে আমরা একসাথে পেয়েছি এই ফ্রেন্ডস অফ দি ফেস্টিভ্যাল হিসেবে। বাংলার আম, এখানে সবচেয়ে বেশি আমটা এসছে বাংলার থেকে। সেটা বাদে কিছু আম যেটা বিক্রির জন্য এসছে সেটা আমাদের গোয়া, মহারাষ্ট্র, তারপরে ইউপি এবং বিহার, এইসব জায়গার থেকেও কিছু কিছু আম এসছে এইখানটায়। আর আমের সাথে সাথে আমের প্রোডাক্টও এসছে, আম পাঁপড়, আম কাসুন্দি, আম আচার, এগুলোও এসছে। এখানকার যে ক্রস বর্ডারের যে আন্দোলন, আমাদের যে আদান প্রদান, ক্রস বর্ডারের যে ভালোবাসা, সেই সবের কালচার নিয়ে এখানের মেলাটা এগিয়ে এসছে। এইরকম একটা ফেস্টিভ্যাল যদি আমাদের ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে হতে পারে, তাহলে এর পরের যে জেনারেশন যারা স্কুলে পড়ছে এখন, তাদের আমাদের এই যে আম তো শুধুমাত্র একটা ফল নয়, তাকে ঘিরে আমাদের সকলের স্বপ্ন, আমাদের হেরিটেজ, আমাদের হিস্ট্রি, আমাদের জীবনযাপন, আমাদের ক্লাইমেট, সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। আমাদের এখানে রাঙা বলে একটা স্টলও আছে, সেখানে আমরা হ্যান্ডওভেন জিনিসপত্র, হাতে তৈরি করা জিনিসপত্র সেখানে এনেছি। সকলে মিলে যে একটা মেলবন্ধনের সৃষ্টি হয়েছে, সেটা সত্যি রিমার্কেবল। আমি খুব খুশি হয়েছি। শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। মেয়র অশোক ভট্টাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া সত্ত্বেও এলাকার মানুষ ডাম্পিং গ্রাউন্ডে শিলিগুড়ির শহরের নোংরা ফেলতে দিচ্ছেন না। লাঠি নিয়ে রাত জেগে ডাম্পিং গ্রাউন্ড পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কর্পোরেশনের কমিশনার সনম ওয়াংদি ভুটিয়া, চেয়ারম্যান দিলীপ সিং ও কাউন্সিলর রবি রায় শনিবার এলাকার মানুষকে আলোচনায় ডেকেছেন। এই আলোচনায় কী সমাধান সূত্র বেরিয়ে আসে তা দেখেই এই আন্দোলন প্রত্যাহার বা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা জমতে শুরু করেছে। শুক্রবার নান্টুপালের নেতৃত্বে তৃণমূল কাউন্সিলররা কমিশনারকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন দ্রুত এই সমস্যার সমাধান করতে হবে। রবিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে সোমবার থেকে তারা মেয়রের ঘরের সামনে ধর্নায় বসবেন। আর এখানেই প্রশ্ন উঠেছে, গত 10 মাস প্রশাসক কর্পোরেশন চালানোর সময় রাজ্য সরকার শিলিগুড়ি ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা সমাধানের উদ্যোগ কেন নেয়নি? আন্দোলনকারীরাই বা কেন তখন আজকের মতো আন্দোলনে নামেননি? এবং গত কয়েকদিন ধরে এই নোংরা ফেলার জন্য কনজারভেন্সি যে গার্বেজগুলো যেখানে সেখানে নদীর মধ্যে ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলছে, যেই ডাম্পিং গ্রাউন্ডে নোংরাগুলো ফেলার কথা, সেখানে যেভাবে যাওয়ার কথা তার পরিকল্পনা হয়নি। আমরা সেই বিষয়গুলো আমরা বলেছি। আমরা দেখেছি আজকে শিলিগুড়ির কোনো জায়গাতে নোংরা ওঠেনি। আমরা কাউন্সিলররা ম্যানেজ করে কিছুটা জায়গা পরিষ্কার করার চেষ্টা করেছি, এবং আগামীকালের মধ্যে তারা যদি সুরাহা না হয়, আমরা আজকে কাউন্সিলর জানিয়ে দিলাম যে পরশুদিন থেকে আমরা কিন্তু বাধ্য হব কমিশনারের ঘর এবং মেয়র ঘরের সামনে আন্দোলন করতে। ভোটের সময় সকলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন
ভোট শেষে কারো দেখা মেলে না। ফলে বর্ষায় জলের নিচে দিন কাটে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মজদুর বস্তির বাঁশবাড়ির বাসিন্দাদের। এখানকার পঞ্চায়েত সদস্য কংগ্রেসের। বোর্ড গঠনের জন্য তৃণমূলকে সমর্থন করেছেন তিনি। তবু এই এলাকার নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যা মেটেনি। এখানকার কুয়োর জল দূষিত হয়ে গিয়েছে। বৃষ্টি হলেই জলে ডুবে যায় গোটা এলাকা। এই জলে ডুবে একটি শিশুর মৃত্যুও হয়েছে, আহতও হয়েছেন অনেকেই। তাই এলাকার মানুষ নিজেরাই চাঁদা তুলে মাটি ফেলার কাজ শুরু করেছিলেন। তারপর 100 দিনের কাজের প্রকল্পে রাস্তায় কাজ হলেও জল জমা বন্ধ হয়নি নিকাশি ব্যবস্থা না থাকায়। আবারও 100 দিনের কাজ করে এখনও টাকাও পাননি এলাকার গরিব মানুষ। সব মিলিয়ে ক্ষোভে পুষছেন এলাকার মানুষ। ঘটনা হচ্ছে এটা চৌরাস্তার মোড়। এই চৌরাস্তা মোড়ের মধ্যে যদি দেখেন, এইটা 4টা রাস্তার লোক যা আসা যাওয়া করে, এই জায়গায় বিশাল এক হাঁটু জল কাদা হয়ে যায়। তারপরে কোনো জল নিকাশি ড্রেন আমাদের নাই। আমরা এই বারবার অঞ্চল প্রধানকে বলছি, অঞ্চল প্রধানকে বললেই অঞ্চল প্রধান কি বলে, অঞ্চল প্রধান বলে যে আমাদের যদি পার্টি অর্ডার করে তাহলে সেখানে আমরা বাধ্য হয়ে এখন পাড়ার লোক সবাই মিলে আমরা এই রাস্তাঘাট ড্রেন এগুলা হাত দেবো। ওরা ইলেকশন আসলে বলে করব, আমরা যাই ওদের কাছে করব। ইলেকশন চলে যায় আর এগুলোর কোনো ব্যবস্থাই করে না। ইলেকশনের আগেও করে নাই, পিছিয়েও করে নাই। রাস্তাটা ঠিক হচ্ছে না। এই বর্ষার দিনে এই যে জল উঠবে, বাড়ি ঘরে জল ঢুকবে, পঞ্চায়েতকে কতদিন বলা হয়েছে, পঞ্চায়েত কোনো ব্যবস্থাই নেয় না। পঞ্চায়েতের কাছে অনেকবার যায় বলছে, পঞ্চায়েতে এসে কেন নিচ্ছে না। রাস্তাঘাট তো এরকমই চলছে, বাচ্চা একটা জল করে মারা গেল। তারা এখন যদি আমাদের রাস্তাঘাট ঠিক মতন করে দেয় তাহলে আমরা ঠিক মতন ভোট দিব। আর যদি রাস্তাঘাট যদি ঠিক মতন না করে, কোনো জলের ব্যবস্থা না করে, তাহলে আমরা মনে করেন যে ঠিক মতো আমরা ভোট আমরা দিব না। আমাদের রামনগর মজদুর বস্তি থেকে 300-350 লোকের কাজ দিচ্ছে, এখনো পাওয়া যায়নি পয়সা। বলে 2-3 দিন পরে দিব, 2-3 দিন পরে দিব, আর এই টাকাটা এখনো দিচ্ছে না। কিসের কাজ? 100 দিনের কাজ, রাস্তার কাজ। তো কি বলছে তারা? বলছে কয়েকদিন পরে দিচ্ছি, এই 3 দিন আগে আইসো, 3 দিন পরে আইসো। আসছে বিডিও অফিস আছে, অর্ধেক লোকের আসছে, অর্ধেক আসে নাই, তার জন্য টাকাটা দিতে পারতেছে। কতদিন বিতে গেল? অনেকদিন হয়ে গেছে, দুর্গাপূজার আগে প্রায় বছর আইসে ওই করতেছে। শিশুশ্রম প্রতিরোধ ও সুরক্ষা নিয়ে সচেতনতা প্রচারে নামল একটি অসরকারি সংগঠন। শুক্রবার শিলিগুড়ি কর্পোরেশন চত্বরসহ বিভিন্ন এলাকায় এই ব্যাপারে পথনাটিকা উপস্থাপনা করে। শিলিগুড়ির ডেপুটি মেয়র রামভজন মাহাতো, কর্পোরেশনের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পরিষদ দুর্গা সিং এই পথনাটিকা দেখেন। আজকে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার একটা স্ট্রিট প্লে করেছে চাইল্ড লেবারের ওপর। তো আমরা ওটাই আজকে দেখালাম কর্পোরেশন, যাতে চাইল্ড লেবার কোনো দোকানে না রাখা হয়, কোথাও যাতে চাইল্ড লেবার না রাখা হয়। ছোটো ছোটো বাচ্চাদের এখন পড়ার বয়স, ওরা যাতে পড়াশুনো করে, এটাই আমরা মেসেজ দিচ্ছি, সবাইকে এটাই জানাচ্ছি। এখন নেব বিরতি, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর আমার খবরে। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক অফিসে চালু হলো সিসিটিভি। নিরাপত্তার কারণেই 16টি সিসিটিভি এখানে বসানো হয়েছে। অন্ধকার নামতেই এই ব্লক অফিস সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়। এছাড়াও বিভিন্ন সময়ে দাবি দাওয়া নিয়ে নানা আন্দোলনে কর্মীরা হেনস্থা হয়েছেন। কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরাধীদের চিহ্নিত করার কাজে এই সিসিটিভি সাহায্য করবে বলে জানিয়েছেন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার। কারণ হচ্ছে ব্লকের নিরাপত্তা, 1.5 লক্ষ টাকা মতনই খরচ হয়েছে। যেমন আমাদের গেটে লাগানো হয়েছে, আমার বারান্দায় লাগানো হয়েছে, আদার্স যে অফিসগুলো আছে লাগানো হয়েছে। শুক্রবার শিলিগুড়ি উদয়ন মেমোরিয়াল হলে শুরু হলো দুদিনের মুদ্রা প্রদর্শনী। পৃথিবীর প্রায় সব দেশের মুদ্রা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। দুপুর 2টো থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত দুদিনের এই প্রদর্শনী ঘিরে প্রথম দিনেই সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। তৃণমূল কাউন্সিলর নান্টু পাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন। শুক্রবার শিলিগুড়িতে শুরু হলো দুদিনের 31তম সালানা উরফ পার্ক। হজরত সৈয়দ সুফিদাতা মালং শাহ বাবার এই উৎসবের গুরুত্ব শুক্রবার সংগঠনের তরফে প্রচার করা হয়। बाबा का देहांत हुआ था वो ये उर्स पाक है। अब वो जो छोटा उर्स मनाते हैं हम लोग, उस साल वो बाबा तो सऊदी अरब से आए थे, वो आकर यहाँ पर अकेला रहे, उस जगह को इतना फैलाया, सूफी संत आदमी थे। हाँ, उस दिन की याद में हम लोग ये प्रोग्राम करते हैं।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে একটি চোরাই গাড়ি আটক করল এনজেপি ফাঁড়ির পুলিশ। মহানন্দা ব্যারেজ থেকে এই পিকআপ ভ্যানটি চালকসহ আটক করা হয়। চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে হেডলাইন্স আরও একবার। দীর্ঘ 5 বছর পর এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু হেরিটেজ টয় ট্রেনের। শুক্রবার শিলিগুড়িতে শুরু হলো আম উৎসব। নবাবদের আম কাহিনী শোনাচ্ছেন ওয়াসেদ আলী। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে শনিবার সভা ডাকল শিলিগুড়ি পুরসভা। স্মারকলিপি দিল তৃণমূল। ভোট আসে ভোট যায়, তবু জল সরে না ফুলবাড়ি বাঁশবাড়ির। আমার খবর এখন এ পর্যন্তই। আরও খবর নিয়ে ফিরব পরের খবরে। নমস্কার, আপনারা দেখছেন আমার কেবেল। এখন আমার খবর, আমি মানসী। বিস্তারিত খবরের আগে শিরোনাম এক ঝলকে। দীর্ঘ 5 বছর পর এনজিপি থেকে দার্জিলিংয়ের পথে যাত্রা শুরু হেরিটেজ টয় ট্রেনের। শুক্রবার শিলিগুড়িতে শুরু হলো আম উৎসব। নবাবদের আম কাহিনী শোনাচ্ছেন ওয়াসেদ আলী। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে শনিবার সভা ডাকল শিলিগুড়ি পুরসভা। স্মারকলিপি দিল তৃণমূল। ভোট আসে ভোট যায়, তবু জল সরে না ফুলবাড়ি বাঁশবাড়ির। এখন খবর বিস্তারে। দীর্ঘ প্রায় 5 বছর পর নিউ জলপাইগুড়ি বা এনজিপি থেকে পাকদণ্ডী বেয়ে পাহাড়ে উঠল হেরিটেজ টয় ট্রেন। শুক্রবার সকালে অনাড়ম্বরভাবে হেরিটেজ টয় ট্রেন যাত্রা শুরু করে মাত্র 7 জন যাত্রী নিয়ে। এর মধ্যে একজন বিদেশি পর্যটক ছিলেন। প্রায় দীর্ঘ 5 বছর পর হেরিটেজ টয় ট্রেনের এই যাত্রা শুরুর দিন এত কম যাত্রী কেন তা নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ, রেল কর্তৃপক্ষ সেভাবে এই অনুষ্ঠান নিয়ে কোনো প্রচার করেনি বলেই মাত্র 7 জন যাত্রী ছিল শুক্রবার। অভাব অভিযোগ থাকলে অবশেষে টয় ট্রেন চালু হওয়ায় খুশির হাওয়া সব মহলেই। সব থেকে বেশি খুশি ট্যুর অপারেটররা। এখন ভরা পর্যটন মরশুম তো বটেই, তাছাড়া সামনের পুজোতে টয় ট্রেনকে ঘিরে আবার পাহাড়ে দেশ বিদেশের পর্যটকদের ব্যাপক সমাগম হওয়ার ব্যাপারে বিশেষ আশাবাদী ট্যুর অপারেটররা। हाँ, मैं जंगल सफारी के लिए आया था तो पता चला, आप लोगों से ही पता चला कि वो ट्रेन कैंसिल हो गया है और ये ट्रेन दार्जिलिंग जा रही है। तो मैं सोच रहा हूँ, मैंने वो टिकट कैंसिल किया। अब मैं करसियंग जाके वापस आऊँगा, क्योंकि घर से निकल गए हैं तो ऐसे बिना जर्नी के वापस नहीं जाना चाहते, इसलिए आया। দেখুন, পর্যটন শিল্প মহল থেকে আমরা এটাকে স্বাগত জানাই। প্রথম কথা, 5 বছর পরে চালু হচ্ছে একটা বড় হেরিটেজ, আমাদের গর্ব এখানকার। এতদিন ধরে বন্ধ পড়েছিল এবং আমরা খুব আশাবাদী এবং আমাদের বিশ্বাস যে এটা রেগুলারভাবে এখন চলবে এবং হয়তো সিআরএস সিস্টেমেও, মানে রিজার্ভেশন সিস্টেমেও টিকিট পাওয়া যাবে আগামী দিনে। সেটা রেলের ইমিডিয়েটলি উদ্যোগ নেওয়া উচিত। আর তার সঙ্গে যেটা সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আগামী পুজোর পর্যটন মরশুম আসছে, যেখানে প্রচুর বিদেশি পর্যটক আসে এবং তাদের অন্যতম আকর্ষণ হচ্ছে টয় ট্রেন। এবং আজকাল যারা দেশি পর্যটক ও দেশের থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটক আসেন, তারা কিন্তু টয় ট্রেনটা চড়তে চান। তারা এই পরিষেবার থেকে এতদিন ধরে তাদের উপেক্ষিত ছিল এবং আমরা আশাবাদী যে এই পরিষেবা পেলে
এই যে হেরিটেজ, এই যে ইউএসপি দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা আমাদের সবচেয়ে বড় আকর্ষণ এখানকার পর্যটনের ক্ষেত্রে, সেটা অনেক বেশি আগামী দিনে এখান পর্যটককে আসতে উদ্বুদ্ধ করবে এবং প্রচুর পর্যটক এই দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টানেই এখানে আসবে। 2010 সালে গয়াবাড়ি ও তিনধারিয়ার মাঝে ব্যাপক ধসে টয় ট্রেনের লাইন খাদে চলে গিয়ে টয় ট্রেন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও এই লাইন ও সড়কপথ মেরামত সম্ভব হচ্ছিল না। বিদেশি প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারদের সাহায্যে এই ধস বিধ্বস্ত এলাকা ঠিক করে টয় ট্রেনের লাইন মেরামত করা হয়। দ্রুত এনজিপি থেকে দার্জিলিং পর্যন্ত টয় ট্রেন চালু করতে রেল কর্তৃপক্ষ তৎপরতা শুরু করেছিল, কেননা ইউনেস্কো জানিয়ে দিয়েছিল দ্রুত এই পথে টয় ট্রেন চালু না করা হলে হেরিটেজ শিরোপা হারাবে টয় ট্রেন। হেরিটেজ শিরোপা ধরে রাখার তাগিদেই অবশেষে প্রায় 5 বছর পর এনজিপি থেকে চালু হলো হেরিটেজ টয় ট্রেন। ये लगभग 4.5 साल के बाद डायरेक्ट ट्रेन सर्विस रेस्टोर हुआ है और अभी चूंकि मानसून है, ये हम लोग 5-2-5-4041 करके इसको स्टार्ट करेंगे आफ्टर मानसून, तो तब तक ये स्पेशल करके चलेगी और पैसेंजर सर्विस आज से रेस्टोर होगी। मेजर लैंडस्लाइड गयावाड़ी महानदी के बीच जो रेस्टोर हुआ है 13-12-14 में, और उसके बाद हम लोग ट्रायल चलाए हैं और आज से अप्रूव ट्रेन हम लोग चलाएंगे। ये ट्रेन परमिशन मिल गया है और हम लोग यहाँ से डायरेक्ट ट्रेन सर्विस चालू कर रहे हैं पैसेंजर के लिए। नहीं, पैसेंजर सर्विस में भाड़ा नहीं बढ़ाया है। डीएचआर का जो स्पेशल ट्रेन है उसमें कुछ भाड़ा इन्हेंस किया गया है और जितने भी टूरिस्ट है उसको बहुत उत्साह के साथ उस फेयर को दे रहे हैं और पहले से भी बहुत हमारा टूरिस्ट आ रहे हैं। শুক্রবার থেকে শিলিগুড়িতে শুরু হলো 3 দিনের আম উৎসব ও গ্রামীণ পর্যটন বাজার। মডেলা কেয়ারটেকার স্কুলের উদ্যোগে সিটি সেন্টারে এই উৎসবের প্রধান ভাবনা আমের মধ্যে দিয়ে আমাদের সমাজ জীবনের নানা গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা ও এলাকা ভিত্তিক বিভিন্ন শিল্পের প্রসার ঘটানো। রূপ, রস ও গন্ধে আমের জনপ্রিয়তা ব্যাপক। এই উৎসবে দেখা যাবে বিরল প্রজাতির আম। অসংখ্য স্টলে সাজিয়ে রাখা হয়েছে হরেক প্রজাতির আম, যার অনেক নাম আমরা জানি না। ফলে সেই সব আমের স্বাদ, গন্ধ আমাদের কাছে অপরিচিত। আমের জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে আনারসের প্রচার ঘটাতে এবারের উৎসবে হাজির হয়েছেন বিধাননগরের বিশিষ্ট আনারস চাষী অরুণ মণ্ডল। এখানেই আম উৎসবের বড় সার্থকতা। ব্যস্ত তরুণ প্রজন্মকেও আকর্ষণ করছে আম উৎসব। গ্রামীণ যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সাস্টেনেবল ডেভেলপমেন্ট, গ্রামীণ লেভেলে যে ডেভেলপমেন্টটা হচ্ছে, সেইটাকে একটা স্টেজের মধ্যে, একটা প্ল্যাটফর্মের মধ্যে সবাইকে নিয়ে তুলে ধরাটা হচ্ছে আমাদের মেজর উদ্দেশ্য। টোটাল 28টা অর্গানাইজেশন আমাদের সাথে ছিল। এই বছর আমরা এই সাস্টেনেবল মুভমেন্টে 45টা অর্গানাইজেশনকে আমরা একসাথে পেয়েছি এই ফ্রেন্ডস অফ দি ফেস্টিভ্যাল হিসেবে। বাংলার আম, এখানে সবচেয়ে বেশি আমটা এসছে বাংলার থেকে। সেটা বাদে কিছু আম যেটা বিক্রির জন্য এসছে সেটা আমাদের গোয়া, মহারাষ্ট্র, তারপরে ইউপি এবং বিহার, এইসব জায়গার থেকেও কিছু কিছু আম এসছে এইখানটায়। আর আমের সাথে সাথে আমের প্রোডাক্টও এসছে, আম পাঁপড়, আম কাসুন্দি, আম আচার, এগুলোও এসছে। এখানকার যে ক্রস বর্ডারের যে আন্দোলন, আমাদের যে আদান প্রদান, ক্রস বর্ডারের যে ভালোবাসা, সেই সবের কালচার নিয়ে এখানের মেলাটা এগিয়ে এসছে। এই যে আম তো শুধুমাত্র একটা ফল নয়, তাকে ঘিরে আমাদের সকলের স্বপ্ন, আমাদের হেরিটেজ, আমাদের হিস্ট্রি, আমাদের জীবনযাপন, আমাদের ক্লাইমেট, সমস্ত কিছু জড়িয়ে রয়েছে। আমাদের এখানে রাঙা বলে একটা স্টলও আছে, সেখানে আমরা হ্যান্ডওভেন জিনিসপত্র, হাতে তৈরি করা জিনিসপত্র সেখানে এনেছি। সকলে মিলে যে একটা মেলবন্ধনের সৃষ্টি হয়েছে সেটা সত্যি রিমার্কেবল। আমি খুব খুশি হয়েছি। আম নিয়ে অনেক গল্পগাথা রয়েছে, জড়িয়ে রয়েছে স্বাধীনতার আগে আম নিয়ে নবাবদের অনেক গল্প। তারা নিজেদের মতো করে আম নিয়ে গবেষণা করেছেন। আমে আকর্ষণীয় গন্ধ আনা নিয়ে নবাবরা অনেক পরীক্ষা নিরীক্ষাও করতেন। আম নিয়ে সেরকম অনেক অজানা তথ্য নিয়ে এই আম উৎসবে এসেছেন মুর্শিদাবাদের আমচাষী মোহাম্মদ ওয়াসেস আলী। আজকে বিভিন্ন বাগানে এক একজন নবাব এক একটা মানে আমের সৃষ্টি করেছে বিভিন্ন বাগানে। 100 আমের মধ্যে প্রায় 119টা আমের গাছকে একটা জায়গায় একত্রিত করেছে রাইস মিল, এবং তার সেই বাগানটা এখন এক্সিস্টিং আছে। সম্ভবত কোনোদিন না কোনোদিন এটা শেষ হয়ে যাবে। আমাদের নতুন একটা পার্ক হচ্ছে, কয়েক কোটি টাকা খরচা মতিঝিলে। আমি প্রস্তাব দিয়েছি ডিএমকে যে আপনি প্রত্যেকটা আম গাছের একটা করে চারা ওখানে লাগান।
শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ড নিয়ে পরিস্থিতি ক্রমশ জটিল আকার নিচ্ছে। মেয়র অশোক ভট্টাচার্য সমস্যা সমাধানের আশ্বাস দেওয়া সত্ত্বেও এলাকার মানুষ ডাম্পিং গ্রাউন্ডে শিলিগুড়ি শহরে নোংরা ফেলতে দিচ্ছেন না। লাঠি নিয়ে রাত জেগে ডাম্পিং গ্রাউন্ড পাহারা দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতি কাটিয়ে ওঠার জন্য কর্পোরেশনের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, চেয়ারম্যান দিলীপ সিং ও কাউন্সিলর রবি রায় শনিবার এলাকার মানুষকে আলোচনায় ডেকেছেন। এই আলোচনায় কি সমাধান সূত্র বেরিয়ে আসে তা দেখেই এই আন্দোলন প্রত্যাহার বা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। এই পরিস্থিতিতে শিলিগুড়ি শহরের বিভিন্ন জায়গায় আবর্জনা জমতে শুরু করেছে। শুক্রবার নান্টু পালের নেতৃত্বে তৃণমূল কাউন্সিলররা কমিশনারকে স্মারকলিপি দিয়ে জানিয়েছেন দ্রুত এই সমস্যা সমাধান করতে হবে। রবিবারের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক না হলে সোমবার থেকে তারা মেয়রের ঘরের সামনে ধর্নায় বসবেন। আর এখানে প্রশ্ন উঠেছে, গত 10 মাস প্রশাসক কর্পোরেশন চালানোর সময় রাজ্য সরকার শিলিগুড়ির ডাম্পিং গ্রাউন্ডের সমস্যা সমাধানের উদ্যোগ কেন নেয়নি? আন্দোলনকারীরাই বা কেন তখন আজকের মতো আন্দোলনে নামেননি? এবং গত কয়েকদিন ধরে এই নোংরা ফেলার জন্য কনজারভেন্সি যে গার্বেজগুলো যেখানে সেখানে নদীর মধ্যে ফেলে দিচ্ছে, রাস্তায় ফেলছে, যেই ডাম্পিং গ্রাউন্ডে নোংরাগুলো ফেলার কথা সেখানে যেভাবে যাওয়ার কথা তার পরিকল্পনা হয়নি। আমরা সেই বিষয়গুলো আমরা বলেছি। আমরা দেখেছি আজকে শিলিগুড়ির কোনো জায়গাতে নোংরা ওঠেনি। আমরা কাউন্সিলররা ম্যানেজ করে কিছুটা জায়গা পরিষ্কার করার চেষ্টা করেছি এবং আগামীকালের মধ্যে তারা যদি সুরাহা না হয়, আমরা আজকে কাউন্সিলর জানিয়ে দিলাম যে পরশু দিন থেকে আমরা কিন্তু বাধ্য হব কমিশনারের ঘর এবং মেয়র ঘরের সামনে আন্দোলন করতে। ভোটের সময় সকলেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ভোট শেষে কারো দেখা মেলে না। ফলে বর্ষার জলের নিচে দিন কাটে ফুলবাড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার মজদুর বস্তির বাঁশবাড়ির বাসিন্দাদের। এখানকার পঞ্চায়েত সদস্য কংগ্রেসের, বোর্ড গঠনের জন্য তৃণমূলকে সমর্থন করেছেন তিনি। তবুও এই এলাকার নিকাশি ব্যবস্থা ও পানীয় জলের সমস্যা মেটেনি। এখানকার কুয়োর জল দূষিত হয়ে গিয়েছে। বৃষ্টি হলেই জলে ডুবে যায় গোটা এলাকা। এই জলে ডুবে একটি শিশুর মৃত্যুও হয়েছে, আহত হয়েছেন অনেকেই। তাই এলাকার মানুষ নিজেরাই চাঁদা তুলে মাটি ফেলার কাজ শুরু করেছিলেন। তারপর 100 দিনের কাজের প্রকল্পে রাস্তার কাজ হলেও জল জমা বন্ধ হয়নি নিকাশি ব্যবস্থা না থাকায়। আবার 100 দিনের কাজ করে এখনো টাকা পাননি এলাকার গরিব মানুষ। সব মিলিয়ে ক্ষোভে ফুঁসছেন এলাকার মানুষ। ঘটনা হচ্ছে এটা চৌরাস্তার মোড়। এই চৌরাস্তা মোড়ের মধ্যে যদি দেখেন, এইটা 4টা রাস্তার লোক যা আসা যাওয়া করে, এই জায়গায় বিশাল এক হাঁটু জল কাদা হয়ে যায়। তারপরে কোনো জল নিকাশি ড্রেন আমাদের নাই। আমরা এই বারবার অঞ্চল প্রধানকে বলছি। অঞ্চল প্রধানকে বললে অঞ্চল প্রধান কি বলে? অঞ্চল প্রধান বলে যে আমাদের যদি পার্টি অর্ডার করে তাহলে সেখানে আমরা বাধ্য হয়ে এখন পাড়ার লোক সবাই মিলে আমরা এই রাস্তাঘাট ড্রেন এগুলো হাত দেবো। ওরা ইলেকশন আসলে বলে করব, আমরা যাই ওদের কাছে করব। ইলেকশন চলে যায় আর এগুলোর কোনো ব্যবস্থাই করে না। ইলেকশনের আগেও করে নাই, পিছিয়েও করে নাই। রাস্তাটা ঠিক হচ্ছে না। এই বর্ষার দিনে এই যে জল উঠবে, বাড়ি ঘরে জল ঢুকবে, পঞ্চায়েতকে কতদিন বলা হয়েছে, পঞ্চায়েতে কোনো ব্যবস্থাই নেয় না। পঞ্চায়েতের কাছে অনেকবার যায় বলছে, পঞ্চায়েতে এসে কেন নিচ্ছে না। রাস্তাঘাট তো এরকমই চলছে, বাচ্চা একটা জল ঘুরে মারা গেল। তারা এখন যদি আমাদের রাস্তাঘাট ঠিক মতন করে দেয় তাহলে আমরা ঠিক মতন ভোট দেবো। আর যদি রাস্তাঘাট যদি ঠিক মতন না করে, কোনো জলের ব্যবস্থা না করে, তাহলে আমরা মনে করেন যে ঠিক মতো আমরা ভোট আমরা দিব না। আমাদের রামনগর মজদুর বস্তির থেকে 300-350 লোকের কাজ দিচ্ছে, এখনো পাওয়া যায়নি পয়সা। বলে 2-3 দিন পরে দিব, 2-3 দিন পরে দিব, আর এই টাকাটা এখনো দিচ্ছে না। কিসের কাজে? 100 দিনের কাজ, রাস্তার কাজ। তো কি বলছে তারা? বলছে কয়েকদিন পরে দিচ্ছি। এই 3 দিন আগে আইসো, 3 দিন পরে আইসো। আসছে বিডিও অফিস আছে, অর্ধেক লোকের আসছে, অর্ধেক আসে নাই, তার জন্য টাকাটা দিতে পারতেছে। কতদিন বিতে গেল? অনেকদিন হয়ে গেছে, দুর্গাপূজার আগে প্রায় বছর আইসে ওই করতেছে। শিশু শ্রম প্রতিরোধ ও শিশু সুরক্ষা নিয়ে সচেতনতা প্রচারে নামলো একটি অসরকারি সংগঠন। শুক্রবার শিলিগুড়ির কর্পোরেশন চত্বর সহ বিভিন্ন এলাকায় এই ব্যাপারে পথ নাটিকা উপস্থাপনা করে। শিলিগুড়ি ডেপুটি মেয়র রামভজন মাহাতো, কর্পোরেশনের কমিশনার সোনম ওয়াংদি ভুটিয়া, মেয়র পারিষদ দুর্গা সিং এই পথ নাটিকা দেখেন। আজকে ওয়ার্ল্ড ডে এগেইনস্ট চাইল্ড লেবার একটা স্ট্রিট প্লে করেছে চাইল্ড লেবারের ওপর। তো আমরা ওটাই আজকে দেখালাম কর্পোরেশন, যাতে চাইল্ড লেবার কোনো দোকানে না রাখা হয়, কোথাও যাতে চাইল্ড লেবার না রাখা হয়। ছোটো ছোটো বাচ্চাদের এখন পড়ার বয়স, ওরা যাতে পড়াশুনো করে, এটাই আমরা মেসেজ দিচ্ছি, সবাইকে এটাই জানাচ্ছি। এখন বিজ্ঞাপন বিরতি, আরও খবর নিয়ে ফিরবো বিরতির পর।
ফিরে এলাম বিরতির পর আমার খবরে। বানরের অত্যাচারে জেরবার জলপাইগুড়ি জেলার করলা ভ্যালি চা বাগান এলাকার বাসিন্দারা। একটি দুটি নয়, দল বেঁধে কয়েকশো বানর বৈকুণ্ঠপুরের জঙ্গল ছেড়ে আস্থানা গেড়েছে এখানে। যখন তখন মানুষের ঘরে ঢুকে পড়ছে, ঘরের চাল খুলে ফেলছে, গাছের ডালও ভাঙছে। আর বানরের এই কাণ্ডে আতঙ্কিত সকলে। ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। করলা ভ্যালি চা বাগানের কাজ এক প্রকার বন্ধ হয়ে রয়েছে বানরের অত্যাচারে। বানরের বিরুদ্ধে যত না ক্ষোভ এখানকার মানুষের, তার থেকে বেশি ক্ষোভ বন বিভাগের বিরুদ্ধে। অভিযোগ খবর দেওয়া সত্ত্বেও বানর তাড়িয়ে দেওয়ার ব্যাপারে বন বিভাগের তরফে কেউই যোগাযোগ করেনি। 8 দিন থেকে তো বানরের যা উৎপাত হয়েছে করলাভ্যালি চা বাগানে, ম্যাক্সিমাম উৎপাত। বানর বাচ্চাদেরকে দিশা লাগরা বলে একটা বাচ্চাকে আজকে সকালে চোর মেরেছে, আবার একটা বাচ্চাকে খামচি করেছে। বাইরে কোনো কিছু রাখা যাচ্ছে না, সাধারণ লোকের খুবই প্রবলেম হচ্ছে। আমার বাড়ি তো ওই সাইডে টিনটা ভাঙিয়ে ফেলছে, তারপরে আপনার কী বল পেঁপে গাছটা ভাঙিয়ে ফেলছে। প্রায় সব পরিবারই আতঙ্ক। প্রচুর বাদর এসছে, উৎপাত করছে ভীষণভাবে, ঘরে ঢুকে যাচ্ছে, বাচ্চা কাচ্চাকে বেরোতে দিতে পারছি না বাইরে, আর ঘরের থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, গাছে উঠছে আর আম ছুঁড়ে মারছে। সকালবেলা তো ভোর 4টার থেকে মানে ইয়ের উপরে, ছাদের উপরে একেবারে দাপড়াদাপড়ি করে যাচ্ছে। বাচ্চাদেরকে তো আতঙ্কে আছি অবভিয়াসলি, কারণ বাইরে বেরোলে যদি আচর ঠাচর দিয়ে দেয়, তার জন্য একটু আতঙ্কেই আছি, বেরোতে দিচ্ছি না। শুক্রবার উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ ব্লক অফিসে চালু হলো সিসিটিভি। নিরাপত্তার কারণেই 16টি সিসিটিভি এখানে বসানো হয়েছে। অন্ধকার নামতেই এই ব্লক অফিস সমাজবিরোধীদের আখড়ায় পরিণত হয়। এছাড়াও বিভিন্ন সময় দাবি দাওয়া নিয়ে নানা আন্দোলনে কর্মীরা হেনস্থা হয়েছেন। কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অপরাধীদের চিহ্নিত করার কাজে এই সিসিটিভি সাহায্য করবে বলে জানিয়েছেন ওই পঞ্চায়েত সমিতির সভাপতি সৌমিতা সরকার। টোটাল 16টা লাগানো হয়েছে, কারণ হচ্ছে ব্লকের নিরাপত্তা। 1.5 লক্ষ টাকা মতনই খরচ হয়েছে। যেমন আমাদের গেটে লাগানো হয়েছে, আমার বারান্দায় লাগানো হয়েছে, আদার্স যে অফিসগুলো আছে লাগানো হয়েছে। শুক্রবার শিলিগুড়ি উদয়ন মেমোরিয়াল হলে শুরু হলো দুদিনের মুদ্রা প্রদর্শনী। পৃথিবীর প্রায় সব দেশের মুদ্রা এই প্রদর্শনীতে স্থান পেয়েছে। দুপুর 2টো থেকে সন্ধে 6টা পর্যন্ত দুদিনের এই প্রদর্শনী ঘিরে প্রথম দিনেই সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছে। তৃণমূল কাউন্সিলর নান্টু পাল এই প্রদর্শনীর উদ্বোধন করেন। শুক্রবার শিলিগুড়িতে শুরু হলো দুদিনের 31তম সালানা উরুফ পার্ক। হযরত সৈয়দ সুফিদাতা মালং শাহ বাবার এই উৎসবের গুরুত্ব শুক্রবার সংগঠনের তরফে প্রচার করা হয়। बाबा का देहांत हुआ था, वो ये उर्स पाक है। और वो जो छोटा उर्स मनाते हैं हम लोग, उस साल वो बाबा तो सऊदी अरब से आए थे, वो आकर यहाँ पर अकेला रहे, उस जगह को इतना फैलाया। सूफी संत आदमी थे, हाँ, उस दिन की याद में हम लोग ये प्रोग्राम करते हैं। বৃহস্পতিবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে একটি চোরাই গাড়ি আটক করল এনজিপি ফাঁড়ির পুলিশ। মহানন্দা ব্যারেজ থেকে এই পিকআপ ভ্যানটি চালক সহ আটক করা হয়। চালককে গ্রেপ্তার করা হয়েছে। এই চক্রের সঙ্গে আর কে বা কারা যুক্ত তা খতিয়ে দেখছে পুলিশ। এখন দেশ বিদেশের কিছু গুরুত্বপূর্ণ খবর। শেষ করার আগে আমার খবরের শিরোনাম আরও একবার। দীর্ঘ 5 বছর পর এনজিপি থেকে দার্জিলিং এর পথে যাত্রা শুরু হেরিটেজ টয় ট্রেনের। শুক্রবার শিলিগুড়িতে শুরু হলো আম উৎসব। নবাবদের আম কাহিনী শোনাচ্ছেন ওয়াসেদ আলী। ডাম্পিং গ্রাউন্ড নিয়ে শনিবার সভা ডাকল শিলিগুড়ি পুরসভা। স্মারকলিপি দিল তৃণমূল।
ভোট আসে ভোট যায়, তবু জল সরে না ফুলবাড়ি বাঁশবাড়ির। আমার খবর এ পর্যন্তই। নমস্কার।